বাংলা অবশ্য আমি অনলাইনে পড়াইছি তো সেদিন। অনলাইনে দেখেছি তো শনিবারে নববর্ষ আমি। হ্যাঁ, রিপিট ক্লাসটা দেখবে, ল্যাঙ্গুয়েজ ক্লাস বারবার রিপিট করা যাবে না, আচ্ছা, আমাদের সময় কম না। তাহলে আজকে আমাদের যে বিষয়টা হবে বাংলা প্রথম পত্রের কবিতা, একুশের কি গান। একুশের গান আমরা তো সবাই জানি, তাই না? কবি পরিচিতি আব্দুল গাফফার চৌধুরী ছিলেন একজন কলামিস্ট, সাংবাদিক, হ্যাঁ, কথাশিল্পী, ঠিক আছে, প্রবন্ধকার। প্রবন্ধ মানে কি? যে প্রবন্ধ রচনা করে। আর কথাশিল্পী মানে কি? যিনি জীবন এবং বাস্তবতার চিত্র কর্মটি লেখালেখি করে দেখানো হলো কথা শিল্পী। এবং সাংবাদিক যে লেখা সংবাদপত্রের কাজ করে, সংবাদপত্রের রিপোর্ট লেখে, তাই না? তাকে আমরা কি বলবো? সাংবাদিক। এখন এই আব্দুল গাফফার চৌধুরী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক এমএ পাস করেছেন। কি পাস করেছেন? বাংলায় এমএ পাস করেছেন কে? আব্দুল গাফফার চৌধুরী। তার অবদান হচ্ছে তিনি পেশায় ছিলেন একজন কলামিস্ট হিসেবে। কলামি মানে কি? কলাম লেখা না, পত্রিকায় আপনারা দেখবেন এরকম করে লেখা থাকে, নিচে লেখা থাকে রিপোর্টার অমুক, তাহলে কলামিস্ট, কলাম লিখছে একটা কলম, ঠিক আছে। এরপরে তিনি আহ পেশায় সাংবাদিকতা বা কলামিস্ট ছিলেন, এবং তিনি হচ্ছে 1952 সালে এবং ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের সময় বিশাল সক্রিয় ছিলেন। এছাড়া তার বিশাল অবদান হচ্ছে কি, তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে ডান পিঠে শওকত। তার শিশুতোষ গ্রন্থ কি? ডান পিঠে শওকত। তারপরে হচ্ছে আধার কুটির সিলেটি, আধার কুটির সিলেটি তার হচ্ছে কি গ্রন্থ? বা শিশুতোষ গ্রন্থ। তিনি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, তারপরে হচ্ছে ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার সহ অনেক পুরস্কার। তাহলে আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে আমরা কি কি জানলাম? তার জন্মটা জানবো, তার জন্ম, তার বাসা কোথায় সেটুকু জানবো। তারপর তার পেশা কি, তার শিশুতোষ গ্রন্থ কি, ডান পিঠে শওকত, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন সিরিয়ে আছে না, তার আব্দুল গাফফার চৌধুরী শিশুতোষ গ্রন্থ নিচে 20, তাহলে কি হবে? ডান পিঠে শওকত। তিনি কি পুরস্কার পান? বঙ্গবন্ধু পুরস্কার পান, ইউনেস্কো পুরস্কার পান, 21 পদক, তাই না? এই পুরস্কারগুলো কে পায়? তাহলে আব্দুল গাফফার চৌধুরী পারেন। কবি পরিচিতি থেকে আমি যদি 5 থেকে 6টা কোশ্চেন ধরে, আপনারা পারবেন? না লিখে দিতে হবে? আবার লিখে দিলে সাজা দেবো, না মুখে যেটা বলছে ওটা দিয়ে হবে? বলেন, লিখে দেবো? আচ্ছা, একবার ইয়ে করলে আর হয় না।
শিশুতোষ গ্রন্থ কয়টি ছিল? দানপীঠের সহকারী আর কি ছিল? আধার স্মৃতি। হ্যাঁ, সবার লেখা শেষ? লিখবেন না কেন? না, খালি লিখবেন না, সময়টা আমার বাঁচে না। এত গল্প কি? কোনটা? স্নাতকোত্তর। এই যে সেদিন সেদিন বিকেলে কার আম্মা আসলে, নোরা না তাবাসসুম নাকি? নোরাকে? মা? না, আমি ক্লাসে আসলাম তো তখন ওই টাকা দেওয়ার জন্য আসলে বিকেল বেলা সাথে আর একটা আন্টি আসছিল, কার নতুন করে উঠতে থাকে। ও, সেটা হলো আপনি কি বৃত্তি পরীক্ষা দিতে চান না নাকি? ফ্যামিলি থেকে দিতে দেয় না? পড়াশোনা তো ভালো করতেছেন, বৃত্তি দিবেন না কেন? এগুলো বৃত্তি না দিলে চলে এখনকার যুগে? আর আপনার মা মনে হয় বৃত্তি পেয়েছিল, আপনার মা বৃত্তি পেয়েছিল, এটা বললো সেদিন স্যারের সামনে। ভালো তো, তাহলে আপনারা বৃত্তি পাওয়া লাগবে না, ব্যবস্থা করে মঞ্জুর করে। তুই আমি বৃত্তি পাবেন না, বৃত্তি পেতে হবে কিন্তু। নবান্ন মনে যাবে না, মিন বক্স খুঁজতে চলে আসবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আপনার বাসা কোথায়? এই তো পাশে, খুঁজে আসেন। হ্যাঁ, বলুন। ভালো স্যার। আপনি কোন স্কুল? পলাশপুর। এই যে ব্যাসের সাথে যেটা আপনি ড্রেস কই বাহাগে করবেন। আর দুষ্ট গুলো কই ছিল? আর ওইগুলো কেন? হ্যাঁ, বিকেলে আসবে না? বাইরে পড়ে? তাহলে আমরা বাংলা প্রথম পত্রে আলোচনা করি। দেখেন লেখা শেষ সবার
বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর 103, অর্থাৎ তুমি পাস করছো এটাকে বলা হয়। তাহলে কবি পরিচিতি আমরা দেখবো যে বাংলা প্রথম বছরে আজকে আমাদের আছে 21 গান আব্দুল গাফফার চৌধুরী লেখক। লেখক কবি পরিচিতি। জন্মসাল 1934 সালে কবি জন্মগ্রহণ করেছেন বরিশালে। কোথায় জন্মগ্রহণ করেছেন? বরিশালে। পেশা কি ছিল তার? কথাশিল্পী হিসেবে, প্রবন্ধকার, সাংবাদিক এবং কলামিস্ট হিসেবে। আচ্ছা, শিক্ষা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। ঠিক আছে। তারপর আমি তো পাস করছি। তারপর হচ্ছে কি অবদান 1952 ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে তার অবদান রয়েছে। তারপর শিশুদের তার বিখ্যাত থেকে ডানপিটে সহকারী এবং আধার পেটির ছেলেটি পুরস্কার। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, একুশে পদক পেয়েছেন, ইউনেস্কো পুরস্কার পেয়েছেন, ইউনেস্কো পুরস্কার পেয়েছেন, ভূষিত হয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন 2022 সালে লন্ডনে মৃত্যুবরণ করেন। তাহলে কবি পরিচিতি মোটামুটি আপনি এভাবে সাজানো ভাবে নোট করলে আমাদেরকে সহজে মনে রাখা যাবে। ক্লিয়ার? লেখা আছে? এখন হয়নি? আমি যখন বলবো তখন দেখবেন। তো এই বিষয়ে গানটা মধ্যে একটা কি ছিল, গ্রন্থ ছিল হাসান হাফিজুর রহমানের, সেখান থেকে এটা কি গানে রূপান্তর করা হয়। ঠিক আছে। তাহলে দেখেন, এই যে আমরা 1952 ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষা পাইনি নাকি, নাহলে তো উর্দু ভাষায় কথা বলতে পারতো। উদাহরণে বা হিন্দি উর্দু কি বলে, পাঁচ কালেমা জানতে হবে বেটা। তো এইগুলো বিষয়টা হলো কি, এই যে উর্দু, সেই উর্দু থেকে আমরা কি আসছি, মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলি। ক্লিয়ার? সেই মায়ের ভাষা বাংলাটাকে আমাদের কি হতে হবে, জানতে হবে, সেই বাংলা ভাষা তাৎপর্য। হ্যাঁ, শিশুদের পরে শিশুদের নিয়ে লেখা, অর্থাৎ ছোট বাচ্চাদের যদি লিখি আমি, আবার আমি যদি বলি যে হচ্ছে কি বড়দের নিয়ে লেখা, নদীকে কেন্দ্র করে উপন্যাস লিখি, গল্প লিখি, তাই না? গল্প হবে এটা। তারপর আমি যদি বলি সাতক্ষীরাকে নিয়ে একটা গল্প রচনা করছি আমি, ঠিক আছে না, মরেন সেই মেয়েটিকে নিয়ে একটা উপন্যাস লিখেছি, হবে না? আর আমি যদি বলেন খেলা খেলে একটা লেখা গল্প লিখবো, ছোট গল্প, হবে না? এইটা হ্যাঁ, ফুচকা বাংলায়। তাহলে আমরা এখন মূল বিষয়টা, কারণ এখানে হচ্ছে কি 52 ভাষা আন্দোলন সম্পর্কে আমাদের জানতে গেলে ইতিহাসটা জানতে হবে। আমি ইতিহাসটা বলি। 21 গানটা আমরা যদি বলি, আমাদের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কি হলো? কি হলো? জানা খান জানো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 52 ভাষা আন্দোলনের তাৎপর্যটা আমি একটু বলি। এটা আমরা যখন যদি কবিতার সময় আমরা সব করবো না, এমনিতে বলে হচ্ছি। 1947 সালে যখন দেশভাগ হয়, কি হয়? 1947 সালে যখন দেশভাগ হয় কিসের উপর? বিজেপি তত্ত্বের উপর। বিজেপি তত্ত্বের উপর বক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেছিলেন কি, হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করার জন্য। এবং 1947 সালে যখন দেশভাগ হয়, তখন হিন্দু মুসলমান যখন আলাদা হয়ে যায়, হিন্দুরা যায় পশ্চিমবঙ্গ ভারতের, আর মুসলমানরা আসে পশ্চিমবঙ্গ। মুসলমানদের আবার দুটি ভাগে ভাগ করা যায়, সেটা লাহোর তত্ত্বের ভিত্তিতে। সে বাংলা ফেডারেল বলছিল যে মুসলমানদের জন্য দুটি আলাদা রাষ্ট্র, একটা হবে পশ্চিম পাকিস্তান, একটা হবে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বা পূর্ব বঙ্গ, যেটাকে আমরা বলি এখন বাংলাদেশ। তো তখন এই পূর্ববঙ্গে 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। কি ভাষায় কথা বলতো? প্রায় 56% মানুষের মুখের ভাষা ছিল কি, এই পূর্ব পাকিস্তানের, আমাদের এই অঞ্চলটাতে। ঠিক আছে, আমরা পূর্ব দিকে না, তার মানচিত্র যদি আমরা দেখি, পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান, আর এশিয়ার দক্ষিণে বাংলাদেশের অবস্থান। আর পাকিস্তানে যে পশ্চিম পাকিস্তান ছিল না, মুসলমান যারা আর আমাদের অংশ ছিল, তারা উর্দুতে কথা বলতো এই যে 100%। তাহলে কি সংখ্যা কারা বেশি ছিল? আমরা না? তারপর এই পাকিস্তানি সরকার কি করেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ, কাজী আজম কি, এরা কি করেছিল যে উর্দু হবে এই বাংলার রাষ্ট্রভাষা। পাকিস্তান একমাত্র, পাকিস্তান দুই ভাগে বিভক্ত। যেমন আমরা বলি ঢাকায় বিভাগ করে, বাংলাদেশের বিভাগ হচ্ছে কি 8টা না, রাজধানী ঢাকা। সে ওরা চাইছিল কি যে পূর্ব পাকিস্তানটা, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে সবাইকে উর্দু ভাষায় কথা বলবে, রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন বাঙালি জনগণ বলে আমরা 56%, অথচ আমাদের এই পূর্ববঙ্গের জনগণ বেশি, তারা বাংলা ভাষায় কথা বলে, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলবো।
তখন মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে যখন ঢাকায় আসে, রেসকোর্স ময়দানে আসে, বলে কি উর্দু এবং উর্দু হবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। তখন ছাত্ররা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন করতেছিল বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে, কোটা সংস্কার, সরকার পতনে অবদান লাগলো না, তখন তারা বলছিল যে কি আমরা রাষ্ট্রভাষা উর্দু মানি না, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। তখন পরের দিন আবার আমাদের দিনে আরেকটা সেমিনার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ওই কালো টুপি ইয়ে পরে না, উকিলদের মতন গাউন, অর্থাৎ পড়াশোনা শেষ হলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সমাবর্তন যেটাকে বলে, ক্লিয়ার? তো ওই দিন আবার মোহাম্মদ আলী জিন্নাহ বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান হলে যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র কি হবে রাষ্ট্র ভাষা। তখন ছাত্ররা বলে কি এরকম ভাবে সবার থেকে বের হয়ে যায়, কারণ আমাদের ক্লাস আপনারা ভালো লাগলে এখান থেকে বয়স করতে পারেন না, তখন চলে যায়, তখন পুলিশের বাধা দেয়। তারা তখন মোহাম্মদ জিন্নাহ বলে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ছাত্ররা বলে আমরা উর্দু মানে না, আমরা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন কি করা হলো, যখন বললো যে রাষ্ট্রভাষা বাংলা চাই, তখন ছাত্ররা সংগ্রাম আন্দোলন শুরু হয়ে গেল। তখন কি করা হলো, যেমন কমিটি গঠন করা হয়, কোনো কিছু একটা পিকনিক হবে, তখন নৃত্য হবে, একটা কালচারাল প্রোগ্রাম হবে স্কুলে, তখন কমিটি গঠন করা হয় না, স্যারদের পক্ষ থেকে, আবার মেয়েদের পক্ষ থেকে, কৌতুক বলবে, কে নাটক করবে, কে নৃত্য করবে, তাই না, কে হচ্ছে ছোট গল্প লিখবে, এরকম কমিটি হয় কিনা? বা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে কে হচ্ছে ফুটবল খেলবে, কে ক্রিকেট খেলবে, এরকম হয় না, বাৎসরিক অনুষ্ঠানগুলোতে হয় কিনা? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিভিন্ন সংগ্রাম পরিষদ গড়ে ওঠে, মনে থাকবে অত ইতিহাস জানার দেখেন, আমি যার সংক্ষিপ্ত এখানে বলতেছি। এরপরে 1952 সালে 23শে ফেব্রুয়ারি, আগের দিন 20শে ফেব্রুয়ারি, যখন দেখবে ছাত্র জনতা প্রচন্ড আন্দোলন করতেছে, বিলের মতন, তখন পাকিস্তানি সরকার ওই সময় মুখ্যমন্ত্রী, তারপরে হচ্ছে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী যে ছিল ওই সময় প্রধানমন্ত্রী পাকিস্তান, তারা কি করলো 140 ধারা জারি করলো, কারফিউ আইন, যেটা আমরা কিসে বলছিলাম, কারফিউ জারি, সান্ধ্য আইন। কিছুদিন আগে একটা গল্প ছিল আমাদের সান্ধ্য আইন, অর্থাৎ ওই আইনটা হচ্ছে 140 ধারা জারি করে আপনি যখন বিএসসির বৃত্তি পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে ম্যাজিস্ট্রেট আসবে, পুলিশ আসবে সেন্টারে, লাল ফ্ল্যাগ টাঙানো থাকে না, এই এসএসসি এসএসসি পরীক্ষা, তখন দেখেন কিনা ওইদিকে দেখে দেয়, এদিকে ঢুকতে পারে, কিন্তু 100 গজ দূরে থেকে আমরা এরকম দেখতে বিদায় দিয়ে চলে যায়, থাকতে পারে না, কিন্তু তখন পুলিশ দিয়ে সবাইকে পাঠা দেয় না। ওটা হচ্ছে 140 ধারা জারি করা হয় কি জন্য, ওখানে প্রয়োজন ছাড়া ওই এলাকায় বের হতে পারবে না। শোন, ওই ঢাকায় 140 ধারা জারি করা হয় যদি ছাত্ররা আন্দোলন করতে না পারে, কিন্তু ছাত্রদের মধ্যে তাও কি করে, ওই 140 ধারা জারি ভঙ্গ করে আন্দোলন করে, তখন পুলিশ কি করে, প্রথমে আগে গুলি করে না, প্রথমে হচ্ছে লাঠি চার্জ করে, এরকম করে মারে, মানে যাতে ছাত্ররা ভয় পায় দৌড় দেয়, এবং দেখেন না এইভাবে মারে, ইচ্ছা মতো কোনো আন্দোলন হয় না। জুলাই সাথে দেখছেন খুলনা রোডে ছাত্রদের থেকে ব্যানার করে নেয়, কলার টেনে মেরে আগে দিয়ে একটা লাঠি সেটা করে, তারপর ভয় না পেলে তখন এই যে ইয়ে ছিল গ্রেনেডটা হচ্ছে সাউন্ড গ্রেনেড, হচ্ছে শব্দ হবে, আর এগুলো আছে হচ্ছে চোখের ভিতরে চোখ দিয়ে পানি পড়বে, কি আসছেন, হ্যাঁ যে। আর একটা হলো কি, যখন দেখবে যে ছাত্ররা আরো আন্দোলন আসবে, পুলিশের উপর অত্যাচার মানে আক্রমণ চালাচ্ছে, তখন ওরা রাবার বুলেটটা কি হবে, ভিতরে ঢুকবে না, দাঁড়িয়ে কিন্তু শরীরে হবে কি ওই এরকম এরকম দাগ হবে শরীরে, গুলো ঢুকলে অনেকে দেখতে নেবে, ঝাঁঝরা হয়ে গেছে বুক। আবার যখন দেখবে যে হচ্ছে না, তখন আবু সাইদের মতন গুলি করে দিচ্ছে, তখন দেখবে আন্দোলন বিশাল ব্যাপার, থামছে না, তখন পুলিশ নির্দেশ থাকে গুলি চালাও, তখন গুলি চালালে রফিক শফিক বরকত সহ অনেকে কি হয়, নিহত হয়। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ভাষা আন্দোলন, এই যে মূলত ভাষা আন্দোলন। এরপরে পাকিস্তান সরকার আগুন নিয়ে নিতে চায় না, করা যায় না, অনেক দল আছে না সহজে, যেমন ভারত যদি বাংলাদেশের সাথে সহজে, ভারত দেখবেন হিংসা নিয়ে একটা ভাব থাকে, সহজে কি করে, আবার যে উইকেট পায় কোন ভারতের খেলোয়াড়, তখন কিভাবে সেলিব্রেট করে দেখেন না, আমি দেখছি জিম্বাবুয়ের একটা খেলার ছিল, প্রতিবার উইকেট পাওয়ার নাচে, বা বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় আইপিএল বিপিএল আমরা দেখি না, ফুটবলের সময় গোল দেওয়ার সময় কিভাবে সেলিব্রেট করে, এইভাবে যায়, ভাবের মধ্যে যায়, দেখা না, ওটা দেখায় যে তোদের আমরা ছোটভাবে দেখতেছি, বা ওটা ইয়ে করে, নিজেকে প্রমাণ করে যে আমরা পারি। তো ওইটাই গেল, তারা ভাষা আন্দোলনে মোটামুটি তাৎপর্য দিতে পারলাম না। এরপরে 1956 সালে পাকিস্তানের সংবিধানে, হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়, ক্লিয়ার। এরপরে ইউনেস্কো অনুসারে দেয় 1999 সালে, ইউনেস্কো বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লিখতে পারে, বইয়ে রাখতে পারেন যে পাকিস্তান সংবিধান 1956 সালে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় রাষ্ট্রভাষা হিসেবে। আর ইয়ে পরে কি করে, ওই 1999 সালে ইউনেস্কো ঘোষণা দেয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাদেশি মাতৃভাষা স্বীকৃতি দেয় কে,
কত সালে 1999 সালে 17 নভেম্বর, মনে থাকবে? ওকে, তাহলে আমি এখন এটা চলে যাই বিষয়ের গানটা আব্দুল গাফফার ছিল, এটা হাসান হাফিজুর রহমানের একটা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখেন এখানে কি বলছে, আমার ভয়ে রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিনে যখন অফিসের বরকতের রক্তে রঞ্জিত হয় রাজপথ, তাদের বিনিময়ে আমরা কি পাইছি, বাংলা ভাষাটা পাইনি, 21শে ফেব্রুয়ারি পাইনি। আগে তো 21শে ফেব্রুয়ারি ছিল না, ওই 21শে ফেব্রুয়ারি যারা নিহত হয়েছে, এখন কি বলে শেখ হাসিনা পতন দিবস 5ই আগস্ট, স্বৈরাচার বিজয় দিবস, স্বৈরাচার দিবস, তাই বলতে পারি না আমরা কিনা? সেম 21শে ফেব্রুয়ারির পরে সেটা রচিত হয়েছে, 2053 সালে এটা নেওয়া হয়েছে। তার মানে কি পরের বছর, যেমন জুলাই বিপ্লব হওয়ার আমাদের ছোট গল্প লিখলাম, আমরা অনেক দেয়াল কেটে রাখলাম না, মুক্তি মন্দিরে এই রোডে অনেকগুলো দেখা যায়, ছোট মোড় থেকে কলেজ রোড পর্যন্ত কত দেয়াল লিখে দেখা যায় না? তো তখন ওই 52 ভাষা আন্দোলনের পরে বিভিন্ন কবি, সাহিত্যিক, কলামিস্ট লিখেছেন 52-এর উপর কবিতা, নাটক। ওই যে বললাম না, নাটকটা হবে কি 52 ভাষা আন্দোলনের উপরে নাটক হবে, পুলিশ চৌধুরীর কবর নাটক, তারপরে উপন্যাস হবে আরেক ফাল্গুন, মনে থাকবে? এগুলো আপনাদের জন্য লাগে না। হ্যাঁ, তারপর আমি একটু বলে চেষ্টা, এগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য লাগে, ক্লিয়ার? তারপরে বলছে কি, ছেলেহারা শত মায়ের অশ্রু ফেব্রুয়ারি, জি একদম। তারপর দেখে দেখেন, ছেলেহারা শত মায়ের অশ্রু 1 ফেব্রুয়ারি, আমরা তো গানটা খাই শুনি কিন্তু তৎপরটা বুঝি। এই যে আমরা কি বলছি, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানি, আমার ভাই হতে পারে না তারা, জুলাই বিপ্লবের সময় আমার ভাইতে মারা যেতে পারে, আমার বন্ধু, আমার ছোট ভাই, বড় ভাই, এরকম আছে না? তাদের রক্তের বিনিময়ে আমরা যেমন জুলাই বিপ্লব, জুলাইতে হয়েছি, স্বাধীনতা হয়েছে, তেমনি 21শে ফেব্রুয়ারি আমরা আমরা ভুলে যাব? সহজে বলবো না। ছেলেহারা শত মায়ের অশ্রু 1 ফেব্রুয়ারি, আমরা জুলাই বিপ্লবে দেখছি অনেক স্কুলগামী বাচ্চারাও নিহত হয়েছে পুলিশের গুলিতে, তাদের কি মায়ের আত্মত্যাগ কান্না করে না? সে বলছে যে শত মায়ের অশ্রু করা, তাদের মানে কি অশ্রু করেছিল ওই সময় রফিক শফিক, তারপরে ছাত্র ছিল, ছিল কিনা? তারপরে আরো জব্বার ছিল, তারা অন্যান্য কাহিনী করতো, তো তাদের মায়ের কান্না আমরা কি বলতে পারি? না। আমার সোনার দেশের রক্তের রাঙানো ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, অর্থাৎ আমার সোনার বাংলার সুস্থ সন্তান তারা, যারা বাংলা ভাষার জন্য জীবন আত্মত্যাগ করেছে, এই বলেছে, তাদের কি আমরা বলবো? সেটাই বলছে এখানে, জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা জাগো, কাল বৈশাখীরা। এখানে বলছে কি, কাল বৈশাখীকে মাসের যে কাল বৈশাখী জ্বর হয় না, অন্ধকারে এসে তারপরে সাপের হচ্ছে কি নাগিনী আছে, তাকে জাগতে বলছে শকুনদের বিরুদ্ধে। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুর বসুন্ধরা, বসুন্ধরা মানে কি পৃথিবী, বসুন্ধরা কৃষি ব্যবহার করি না, এই বসুন্ধরা মানে পৃথিবী, পৃথিবীর সমার্থক শব্দ কি, ধরণী, বসুধা, বসুন্ধরা, ঠিক আছে? এগুলো বাংলা দ্বিতীয় পত্র আপনারা পড়বেন, সমার্থক শব্দ যখন আসবে। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে, লগনে মানে কি, হিন্দি আছে তো এখানে, হ্যাঁ লগ্ন হয়ে গেছে সময়, লগন বা লগ্ন, এই মানে বিয়ের লগ্ন, এখন লগ্ন চলে। আচ্ছা, না না খুন দাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারও 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ খুনিদের বিচার দাবি দেওয়া হয়েছিল কবিতার মাধ্যমে, ক্লিয়ার? তারপরে সেদিনে এমন নীল গগনে, নীল মানে কি আমাদের রং বলে, আর নীল আকাশ কি, গগন মানে কি আকাশ, বেম্বু, হ্যাঁ অম্ব, কেশ, এগুলো মানে কি আকাশের সমার্থক শব্দ। তাহলে আমাদের জানতে হবে, রাত জাগা চাঁদ চুমুকে ছিল হেসে, অর্থাৎ রাত জাগা চাঁদ থাকে না, সেটা কি হয়েছিল, হেসে উঠছিল, ওই যেমন আমরা চাঁদ মামা আসে, ছেলে বলছে। হ্যাঁ, চাঁদ মামা মাঝে মাঝে দেখা যায় না রাতের বেলায়, কালকে তো চন্দ্রগ্রহণ এলো। হ্যাঁ, পথে পথে ফোটে, হ্যাঁ একটু তো দেখছি। আচ্ছা, পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকান্দা, অলকান্দা ফুল দেখছেন, অনেক সুন্দর কিন্তু, দেখেন না কেন, আছে তো, যেন এমন সময় ঝরে এলো এক ঝড় এলো খেপা বুনো, সেই আধার পশুদের মুখ চেনা, তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। আমরা সব পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগেরা আমাদের পিঠে ছিল, নিহত করছে, তাদের প্রতি আমাদের এখনো ঘৃণা না? পুলিশ যারা এখন তারা ঘৃণা না, এখনো তো ঘৃণা আছি, সারা জীবনই থাকবে। সেম ভাষা আন্দোলনের সময় যেসব পুলিশ, ইপিআর, সেনাবাহিনী আমাদের ছাত্র জনতার উপর হামলা করে, তাদের প্রতি আমাদের এখনো ঘৃণা না? পাকিস্তানি সরকারের নির্দেশে, তাই না? যেমন এখনো যদি ওবায়দুল কাদেরকে কেউ পছন্দ করবে, শেখ হাসিনাকে জুলাই আমরা ফলো ইন্টারনেট বন্ধ করলো, তাদেরকে আমরা ঘৃণা চলে দেখবো না আজীবন? যে ছাত্র হত্যা করছে, ইন্টারনেট বন্ধ করে যাতে ভিডিওগুলো প্রকাশ না করতে পারে। জান হ্যাঁ, আচ্ছা
ওদের ভিন্ন পতাকাতে বাংলার বুকে, ওরা দেশের নয় দেশের ভাগ্য ওরা বিক্রি করে, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি কেড়ে নিয়েছে। অর্থাৎ কিছু দালাল আছে না, ভাষা আন্দোলনের সময় দেওয়া ছিল পাকিস্তানের পক্ষে কথা বলতো, মহান মুক্তিযুদ্ধের সময় ছিলেন ওই রাজাকার বলে, এরা কি করতো যে উর্দু ইয়ে রাষ্ট্রভাষা পাকিস্তানের, তারা কি করতো পাকিস্তানি মেয়েদের আপনার লাগবে। আচ্ছা, তো সেটা হলো তারা চাইছিল কি পাকিস্তানের আনুগত্য প্রকাশ করার জন্য, তারা চায় কি এই বাংলায় বাংলা ভাষা না থাকবে, পশ্চিম পাকিস্তানের যে উর্দু ভাষা আছে উর্দুটাই থাকবে। হ্যাঁ, তারা স্লোগান দিয়েছিল তোমার কায়েদে আজম জিন্দাবাদ, পাকিস্তান পায়দাবাদ, ঠিক আছে, মানে পাকিস্তান রাষ্ট্র কায়েম হোক। এই যে জামাত আছে না, এই জামাত গুলো একটা সময় মহান মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলনের সময় তারা চায়নি বাংলা হোক, বলা ঠিক না, তারা চাইছিল যে উর্দু। সেম পাকিস্তান সময় যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হলো না, তারা চাইছিল কি পাকিস্তানের শাসন করবে এটা। হ্যাঁ, না ওদের জন্য আন্দোলন হবে কেন, ওরা তো এখন আর আমাদের দেশ বিরোধী কিছু চায় না, দেশের জন্য তো মঙ্গল কামনা করে জামাত শিবির বিএনপি, তাই না সবাই। তো আগে আগে চাইছিল, এখন চায় না। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, মানে প্রতিবার বলছে 21শে ফেব্রুয়ারি মতন জেগে ওঠো। হ্যাঁ, তারপরে বলছি আলো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীরনারী, অর্থাৎ জালিম মানে অত্যাচারে নিপীড়িত, যে আমাদের শোষণ করে না, যেমন সেই সরকারকে আমরা বলি জালিম সরকার, তাই না, বা ফ্যাসিস্ট সরকার, ঠিক আছে। তো তখন কি বলছে যে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, মানে কি ওই যে নারী মারা গেছে অনেক সময়, যুদ্ধের সময় মারা গেছে, ভাষা আন্দোলনের সময় তো নারী মারা যায়নি, এই যে নারীদের অবদান তো আছে। আচ্ছা, তারপরে বলছে যে তাদের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তিনি আবার বলতেছে এই দেশে আবার 21শে ফেব্রুয়ারির মাথা আমরা কি হবো, বেগমান হব। ক্লিয়ার, সেটা বলছি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি সময় শব্দ অর্থ দেখবে রক্ত রাঙানো, বহু মানুষের আত্মত্যাগে ওই যুগে আমাদের দেশটা না ভাষা আন্দোলন থেকে শুরু করে সুপ্ত মানে কি, মানে ভিতরে এমন অবস্থা থাকে যেটা জাগ্রত হয় না স্বাভাবিক, মানুষ মানে সুপ্ত অবস্থা আছে, রোগটা আমার সুপ্ত অবস্থা আছে, মানে কি বলে সহজে ধরা যায় না যেটা, ঠিক আছে। ওই আমরা বলি না নিদ্রা অবস্থায়, মানে ঘুমন্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, ওই অবস্থা থাকে যেটা সহজে কি বেড়ে বোঝা যায় না। ক্লিয়ার, অর্থাৎ একটা গুপ্ত ভাবে থাকে, মানে কি বলে না অসুপ্ত প্রতিভা থেকে আমি কি হতভম্ব, মানে যে ওর প্রতিভাটা এমন যেটা সহজে বোঝাই যায় না, ওর ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ভিতরে যে কাজকর্ম গুলো আছে সেটা দেখে বোঝা যায় ভিতরে সত্য প্রতিভা। ক্লিয়ার, মনে ঘুম পাচ্ছে নবরঙ্গের রাখো, ঘুমায়ন কাজে বাসায় খারাপ থাকে না, ওঠেন কাটায়, উঠে পড়েন, উঠে কি করেন, পড়েন নামাজ, ফোন কার ফোন, চারটের দিকে, চারটে ধরে 4টের দিকে ফোন দেখে পড়াশোনা করবে, আর ওদের বাচ্চা মানে নামাজ পড়বে, পড়াশোনা করবে, মুসলমান না। অশ্রু করা মানে কি, চোখের পানিতে নির্মিত, অশ্রু করা মানে কি চোখের পানি, যেমন অশ্রু বলে পারে না তো নির্মিত। এরপরে বলে বসুন্ধরা মানে কি পৃথিবী, ক্লান্তি মানে কি পরিবর্তন, লগ্ন মানে কি ওই যে বললাম সময়, হিন্দুরা বলে কি বিয়ের লগ্ন চলতেছে এখন, বিয়ের সময়। তারপরে অলকানন্দা মানে কি একটা ফুলের নাম। ওরা গুলি ছোড়ে, এখানে পাকিস্তানি পুলিশকে বোঝানো হয়েছে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলনের তারা কি করে, গুলি ছোড়ে। পার্টির উদ্দেশ্য কি, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের আত্মত্যাগ, শহীদ ছাত্রদের বিপুল নাম্বার সন্ত্রাসী ছেলেটার মতো লাগছে শেয়ারে। আমার বন্ধুরা আসলে খালি ঝগড়া করে বন্ধুদের সাথে, মোটা করে একটা আছে না ওইটা ডাইরেক্ট দেখো না, এগুলো দেখতে হবে তো। আমার বন্ধুরা আসে দীপু নাম্বার 2, আমার বন্ধু আকিরা, হ্যাঁ, তারপরে ওরা 11 জন মুক্তিযুদ্ধের, তারপরে হচ্ছে গেরিলা, দেখতে হবে এগুলো মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্র। পাক পরিস্থিতিটা আমরা পড়লাম এতক্ষণ, ওই একই কবি পরিস্থিতি আছে। এখন তাহলে আমি এমসিকিউ সলভ করি। আমার শহীদ ভাই আত্মার ডাকে, এখানে কোন শহীদের কথা বলা হয়েছে, ভাষা আন্দোলনের, তো 52 ভাষা আন্দোলনের।
দুই নং কবিতা, আমার বৃদ্ধ পিতার শরীরে এখনো পশুদের প্রহারে, মানে বৃদ্ধ পিতার শরীরে ওই যে সময় যে কতটা আহত হয়েছিল, তাদের আঘাত করে হয়েছিল, সেটাই বৃদ্ধ পিতা। তার মানে 52 ভাষা আন্দোলনের পরে অনেক বয়স্ক লোক আহত হয়েছিল না, তাদের বলা হচ্ছে বৃদ্ধ পিতার ডাকে চিহ্ন। কবিতা অংশে ভাবের সাথে নিজের কোন লাইফটি খুঁজে পাওয়া যায়। তুমি আমি যাবো, তুমি আমি যাবো, এমনি ফেব্রুয়ারি, দারুণ কোদের আগুনে আবার জন্ম ফেব্রুয়ারি, দেশে সোনার ছেলে খুন করে মানুষের দাবি, দিন বদলে ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। তাহলে কোনটা লাইনটা এর সাথে? দরুন কোদের আগুন আবার জ্বলিবে ফেব্রুয়ারি। উদ্যোগে বর্ণিত পশুদের নাই 21-এর গান কবিতায় পশু হচ্ছে কারা? ওরা বেশি নয়, চরণে ওরা, দিন বদলের ক্রান্তি লাগবে তবু তোরা পারি পাবি, তোরা চরণে, তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21 ফেব্রুয়ারি চরণে। ফোন দেবে কেন? সে ফোন ফোন ব্যবহার করে এবার আপনারা পার্সোনাল এখন ব্যবহার করেন নাকি? আবার এই বাচ্চা ফোন ব্যবহার, বাবা মা থাকবে তখন একটু দেখি, একটু ভিডিও দেখি, রিলস দেখি, হালকা গান শুনলাম বা নাটক দেখলাম। এইসব এখন ব্যবহার করা দেখেন। ইউনিভার্সিটি মেডিকেল বইতে যখন করবেন তখন আইফোন কিনে নিলেন বাবা মা থেকে, তারা তাও করা ঠিক। অনেক সুন্দর সুন্দর মেয়ে ওই কিছুদিন পরে পড়াশোনা ভালো লাগে না আমার এরকম করবে। কারণ অধিকাংশ দেখা যায় কি 9-10 পর্যন্ত পড়ার পরে আর পড়ে না, করতে চায় না, ফ্যামিলি করে এরকম করলে কিন্তু পড়েন না, মানে বাবা মা কষ্ট করে পড়ায়। আমরা কিন্তু 7, 8, 9 ইন্টারমিডিয়েট ভার্সিটি লাইফ শেষ করছি, কিন্তু কখনো কিন্তু পড়া বাদ দিয়ে ওইগুলোতে যায়নি। আজকে লঙ্কা বাংলায় ফুচকে খেতে যাবো, ফুচকে বাংলায়, ইয়েতে ড্রামা ট্রিপে যাবো, কোচিং বাদ দিয়ে যাবে। তো কোচিং বাদ দিয়ে, প্রাইভেট বাদ দিয়ে, স্কুল বাদ দিয়ে যায়, ওই ক্লাসমেট বন্ধু থাকবে, গভর্নমেন্ট বয়সে চল আজকে ফুচকে খেয়ে আসি, ওগুলোকে যায় ড্রেস করে, চল আজকে ডিসি পার্কে যাই, ক্লাস ভালো লাগতেছে না, ক্লাস করবো না, নবান্ন থেকে গেল, গভর্নমেন্ট বয়স থেকে রাজঘাট পার্কে গেল, পুকুরে পাড়ে বয়ে দেবে, বাদাম খাবে, ওগুলো করা যাবে না এই বয়সে। আমি বারবার বলতেছি বাবার জন্যই, ওগুলোতে গেলে সময় নষ্ট। ক্লাস ফাঁকি দিলে আমার কাছে যেটা মনে হয়, একটা ক্লাস ফাঁকি দিলে বা পড়াটা ফাঁকি দিলে আমার কাছে অপরাধ মনে হয়, যে আমি মনে একটা অপরাধে আছি। তো তাহলে এখানে কি বলছে আমাদের দেখেন, তাহলে এখানে হবে কি, ওরা এদেশের নয়, 1, 2, 3টায় দেবো আমরা, তারপর দেখবো ঝড়ের রাত্রে, বৈশাখের দিনে, বর্ষার দুর্দিনে, অভিযাত্রী নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে, হয়তো বা ভুল তবু ভয় নাই তরুণ তাজা প্রাণ, পথ হারালে ও হার মানে না তো, করে চলে সন্ধান অন্যর পথে, মুক্তের পথের সন্ধানে আরো জলে, বিনিদ্র আখি তারকার সম পথে পথে তারা চলে। অর্থাৎ ওই যে 52 ভাষা সম্পর্কে একটা পঙ্ক্তিতে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে ওরা কেউ নিতে চায় বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা ধরে জড়িয়ে রক্ত, ভাইয়ের প্রাণ, হৃদয়ে ভালোবাসা জেগে ওঠে আর সাহসী যৌবন, আনো নব উত্থান, দ্রোহের আগুনে পোড়াও ওদের গাও বিজয় গান। 21-এর গান কবিতাটি কোন শহীদের স্মরণে লেখা হয়েছে? যে সেই আধারে পশুদের মুখ চেনা, ওই যে ওই সময় নরপশু ছাড়া যে তারা ছিল পাকিস্তান হচ্ছে কি উদ্যোগে রাষ্ট্রভাষা জানার দাবি জানাচ্ছিল বাঙালিদের কিছু, আবার পাকিস্তানি সরকারের কিছু। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় উদ্দীপকের আলোকে 21-এর গান কবিতার বর্ণিত ওরা এদেশের নয়, তাহলে গ্রহণটি ব্যাখ্যা করো। কারণ তাদের কি করা হয়েছে, পূর্ব পশ্চিম পাকিস্তানের দেশের হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর আমরা চরণ থেকে কিছু লাইন তুলে ধরবো এবং গল্পের মূল ভাব যেটা আছে সেখান থেকে কবিতার চরণ থেকে তুলে ধরলে গ নাম্বারটা ক্লিয়ার। গ নাম্বারটাকে প্রথমে উদ্দীপকে তিনি আভিজাত্রী, তিনি 21-এর গান কবিতা ভাষা সাহিত্যে বিশ্লেষণ করো। ভাষা সাহিত্যে বিশ্লেষণ করতে আমাদের কি করে লাগবে? পাঠ পরিস্থিতির একটু কাছে লাগবে, তারপরে এই উদ্দীপক থেকে কিছু লাইন তুলে ধরবো আমরা। ক্লিয়ার? তাহলে আমরা সৃজনশীল লেখার নিয়মটা হচ্ছে কি, গ আর ঘ এর ক্ষেত্রে উদ্দীপকের লাইনটি নেওয়া হয়েছে আব্দুল গাফফার চৌধুরী 21-এর গান গ ঘ প্যাটার্নটা। আচ্ছা, এই ওই গ ঘ প্যাটার্নটা, ক ঘ তো আমাদের সম্পূর্ণ বিবৃত নির্ভরযোগ্য, সত্য কথা। গ ঘ লিখতে গেলে আমরা কি লিখবো, কোথায় লিখবো? আমার বন্ধু রাখা গেলে তো ভালো, আসলে বন্ধু বিয়ে একটা বদমাইশটা গুন্ডাটা হয়। গ ঘ লেখার ক্ষেত্রে সৃজনশীল আমরা প্রথম লাইনে যাবো, 1 নাম্বার পাবো।
উদ্দীপকটি নেওয়া হয়েছে আব্দুল গাফফার চৌধুরী 21 কবিতা থেকে। ক্লিয়ার? নেওয়ার পরে যে প্রশ্নের চরণটা থাকবে সেটা লিখবো, দেখবি আমরা 1 নাম্বার। তারপরে মূল ভাবটা একটু তুলে ধরবো কবিতার লাইন থেকে বা পাঠ পরিচিতি থেকে, ওখানে পাবো 1 নাম্বার 2। আর উদ্দীপকের সাথে মূল বিষয়ের সাদৃশ্যটা লিখবো, তখন আমরা 2 আর ওই 3 নাম্বার 3 পাবো। চলো 4। অন্যান্য ক্ষেত্রে স্যার আমরা যে গদ্যগুলো বললাম না, গদ্যের উপরে গ লিখবো, যে উদ্দীপকের অংশটি এই গল্প থেকে নেওয়া হয়েছে, বাংলা নববর্ষ থেকে নেওয়া হয়েছে। শামসুদ্দোহা স্যারের, শামসুদ্দোহা লেখক শামসুদ্দোহা স্যারের কি বাংলা নববর্ষ থেকে চরণটি নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের তাৎপর্যগুলো ছিল তুলে ধরবো। তাহলে দেখবেন যে 3 নম্বরে 2 থেকে আড়াই 2 নাম্বার। আবার ভয়ের ক্ষেত্রে সে মোটি তুলে ধরবেন, কারণ ওটা খুবই পরিচিতি তুলে ধরা হলো, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন কোন বন্ধ থেকে, ঠিক আছে? তাহলে ওটা হলো কি, শিক্ষক বলে তথ্য কিছুটা জানে, ও এই ঘ নাম্বারটা লিখবে, তখন হবে যে কি লিখছে, কোনো তথ্যই তো নেই, কোন কবিতার অংশ এটা, ঠিক আছে? তো আমার মনে হয় বোঝা গেছে, আপনারা বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা শেষ। আমরা এখন বুধবারে আমরা যে কবিতাটা নেবো, এটা একটু আগে দেখে আসবেন। কোনটা থেকে আসবে? নদীর শব্দ শেষ। আচ্ছা, তাহলে আমরা পড়বো জাগো তবে অরণ্য কন্যারা। তাহলে কি হবে? জাগো তবে অরণ্য কন্যারা। আর আমরা অনলাইন শনিবার যে ক্লাসটা, ওটা ভিডিওটা পান তো, বুঝবে? এর আগের গুলো পাননি কেন? গ্রুপে তো লাইভ হয় তো। আচ্ছা, তাহলে আপনারা ভালো থেকে পড়াশোনা করেন। জি।